মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তুরস্কের রাজধানী থেকে পালিয়ে গেছে। আল আকসা মসজিদের যে গ্র্যান্ড মুফতি বা ইমাম বলি আমরা, ওনাকে গতকাল জুমা থেকে অ্যারেস্ট করছে ইসরায়েল। আল্লাহর জানাজা পড়ালেন সাদ্দাম, কারণ সাদ্দাম একজন বাথিস্ট কমিউনিস্ট, সে আল্লাহতে বিশ্বাসই করতেন না। মানে মূল কথা আমাদের সমস্যা আমরা ইতিহাসটা জানি না। ইতিহাস ভালো না জেনে চোখের সামনে যেটা দেখি। তার নারী রক্ষী বাহিনী ছিল, আবার আমাদের দেশের মানুষকে এটা নাকি ইসলাম। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজল হায়দার। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, আমাদের টক শো দেশ এবং দেশের বাইরের অগণিত দর্শক শ্রোতা এবং আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগত। সুপ্রিয় দর্শক, আজকের পুরো অনুষ্ঠানটা আমরা সাজিয়েছি ইরানকে নিয়ে। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে আপনার সংঘর্ষ, আলাপ আলোচনা, শান্তি চুক্তি, আবার শান্তি চুক্তি ভঙ্গ, হরমুজ প্রণালী থেকে শুরু করে আপনার বিভিন্ন পর্যায়ের প্রধানদের, এই দেশগুলার তাদের মন্তব্য, এই পুরো বিষয়গুলো আপনার দৃষ্টিতে এই সময় কি মনে হচ্ছে? এই সময় আসলে গত 2 দিন যাবৎ সবচেয়ে আলোচিত যে জিনিসটা, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তুরস্কের রাজধানী থেকে পালিয়ে গেছে। তো এরকম মিথ্যা তথ্য দেওয়ার ফলে ট্রাম্প তো আতঙ্কিত হয়ে গেল। আতঙ্কিত হওয়ার পরে সে যেটা করলো, সে এসছে ইউএস এয়ারফোর্স 1 নিয়ে, ওইটা ফালায় রেখা টার্কি গভর্নমেন্টের রিকোয়েস্ট করলো একটা পুরনো বিমান দাও যেটাতে যাইতে পারি। সেই পুরনো বিমান দিয়া ইউরোপের কোনো দেশে গেছে, সম্ভবত ইংল্যান্ডে বা গ্রিসে, পরে সেইখান থেকে আবার আরেক বিমানে সে আমেরিকায় পৌঁছেছে। তার মানে দেখেন যে আমেরিকা কতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে তাদের প্রেসিডেন্ট। কারণ সে যেহেতু পাপ কাজ করছে, সে জানে যে আমার পাপের গণ্ডি কত দূর যাবে। অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ এবং ডিপ্লোম্যাট মোহাম্মদ তোহা, সে আসলে এই যে পরমাণু বিষয়ক আলোচনায় বিষয়গুলো তদারকি করে, তো সে চাকরি ছেড়ে দিয়েছে গত বৃহস্পতিবার। চাকরি ছেড়ে দিয়েছে এই জন্য যে জাতিসংঘ একটা ম্যানেজমেন্ট করতেছে, কোনো একটা মধ্যপ্রাচ্যের কোনো এক শহরে 10 মিলিয়ন মানুষের উপর যদি নিউক্লিয়ার হামলা হয়, জাতিসংঘ কিভাবে ওইটা টেক কেয়ার করবে। এই ধরনের একটা আপনার রিপোর্ট কিন্তু যুদ্ধের সময় ছিল, কিন্তু এখন এটা চূড়ান্ত। মানে জাতিসংঘের লোকরা যখন অ্যাক্ট করতেছে, তার মানে সেই লোক পদ থেকে এইভাবে করে নাই, তার মানে ইনফরমেশন তার কাছে আসে। এবং তো এইটা একটা খুব মানে বাজে লক্ষণ। এবং আপনি দেখবেন যে একদিকে মার্কিনীরা বলতেছে যে আমরা, ট্রাম্প বাগাড়ম্বর করে বলছিল আমরা ইরানকে 7 দিনের সময় দিছি, কিন্তু সেই 7 দিনের সময়ের মধ্যে 5 দিনের দিনই সে আক্রমণ করে বসছে ইরানের। তার মূল টার্গেট ছিল যে ইরানের যে শহীদ রাহবারের যে জানাজা, মাসাদের দাফন এবং জানাজা, সেইটাকে শেষবারের মতো একটু বিশৃঙ্খল করে দেয়া। এবং এই জন্য সে মাসাদগামী যে রেল লাইন, হাইওয়েতে, ওগুলাতে হামলা করেছে। এটা 2টা লক্ষ্য। একটা হলো তখন ওই মুহূর্তে প্রায় 30-40 লাখ লোক অন দ্য ওয়েতে ছিল, ওদেরকে থামানো যেন আরো বড় না হয়। মানে সে তো আসলে ভেবাচেকা খেয়ে গেছে। তারা ভাবছিল যে এই লোকটি কোনো জনপ্রিয়তা নাই, সে একজন, তাদের নিজেদের লোকরাই রাস্তায় থাকবে, জনগণ থাকবে না, এটা ভাবছে। তো এখন উল্টা দেখেছে পুরো জনগণ রাস্তায়। এই জনগণের তেহরান না, ইরাকে শুদ্ধ সমস্ত ওই জোন, পুরো রিজিয়ন। তো শেষমেশ মাসাদের এটা ঠেকাতে চেয়েছিল, কিন্তু তাও পারেনি। ইরানের যে টেকনিশিয়ানরা 13 ঘন্টার মধ্যে সেই রেল লাইন আবার পুনর্নির্মাণ করে দিয়েছে এবং মানুষকে বাসে, ট্রেনে, বিভিন্ন মাধ্যমে সেখানে পৌঁছে দিয়েছে। তার মানে বাধাগ্রস্ত করতে পারেনি। আর এই রাস্তায় আক্রমণের আরেকটা কারণ হলো, এই রাস্তা দিয়ে চীন আর রাশিয়ার সাথে যে ইরানের রেল যোগাযোগ, সড়ক যোগাযোগ, ওই রাস্তাগুলো দিয়ে, যার ফলে সে ওইটাও একটু নষ্ট করতে চেয়েছিল, যে ইরান এবং চীনের সাপ্লাই। আর আরেকটা জিনিস এই মুহূর্তে আপনি খেয়াল করবেন, সর্বশেষ যেই ঘটনাটা ঘটেছে, এই যে আল কুদস মসজিদ, যেটা মানে জেরুজালেম, তো সেই আল আকসা মসজিদের যে গ্র্যান্ড মুফতি বা ইমাম বলি আমরা, ওনাকে গতকাল জুমা থেকে অ্যারেস্ট করছে ইসরায়েল। তো এইটা তো একটা খুবই বাজে সিগন্যাল। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, এই আল কুদসের যে ইমাম বা মসজিদটা নিয়ন্ত্রণ করে কিন্তু জর্ডান গভর্নমেন্ট। তা আমরা বলতেছি জর্ডান গভর্নমেন্টের সাথে ইসরায়েলের খুব সম্পর্ক ভালো, কিন্তু এই জর্ডানকে কি করেছে দেখেন। এই জর্ডানকে গত মার্চে, এই জর্ডান ইরান থেকে যে ইসরায়েলমুখী হামলা হলো, জর্ডান ইসরায়েলের পক্ষ থেকে এই মিসাইলগুলো ঠেকালো। এখন জুলাই মাসে এসে কি হয়েছে, ইসরায়েল আর জর্ডানের কিছু যৌথ নদী আছে, ইসরায়েল সেই নদী থেকে পানির হিস্সা দিতে জর্ডানকে অস্বীকার করছে। মানে এই যে দালালি করে তার লাভটা হলো, সেটাই তো কোনো লাভ হইল না। এই যে জর্ডানের যে মার্কিন ঘাঁটি, ইরানে গত রাহবারের জানাজার হামলার শেষ দাফনের সময় হামলার পরেই কিন্তু
ইরানিরা জর্ডানে যে মার্কিন ঘাঁটি আছে মরুভূমিতে, এইটার কথা খুব কমই শোনা যাইতো, খুব ডিটেক্ট করা হতো না, কিন্তু দেখা গেছে যে গত 2-3 দিনের হামলাগুলো মূলত এই দিক থেকেই হচ্ছিল। আবার আমেরিকা দাবি করতেছিল এইটা আমি করি না। হ্যাঁ, সেটাই এখন আমি করি না, তাহলে কে করে? সেই ইসরায়েলকে দিয়ে করায়। আবার ইউএইর কথাও সামনে কিন্তু আসছে। কিন্তু ওই যাই হোক, আরবের ওই এলাকা থেকে এবং জর্ডানের যে মার্কিন ঘাঁটি থেকে, এটা শহর থেকে একটু দূরে মরুভূমিতে, এইখানে কিন্তু সব আমেরিকার সমস্ত দামি বিমানগুলো যেগুলো মিডল ইস্ট থেকে সরাই নিয়েছে ওগুলো ওইখানে সেট করা ছিল। তো ইরান এখন ওইখানে হামলা করে ওইটাকে তছনছ করে দিয়েছে। এবং একটা প্রচারণা চলছে যে ইরানে সাইপ্রাস থেকে হামলা করা হচ্ছে, হ্যাঁ, এবং এগুলো যাই হোক এগুলা। আর আরেকটা নতুন খবর হলো যে এই ফিলিস্তিনের যে আপনি জানেন যে আমরা বলছি যে মিশর সীমান্তবর্তী এলাকার ওরা শাসনভার, যারা এই দলটি বলছে আমরা শাসনভার ছেড়ে দিয়েছি, এটা তো কারণ আছে, মানে হুট করে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। পশ্চিম তীরের যে শাসক আছে ফাতাহ গ্রুপের মাহমুদ আব্বাস, আপনি জানেন যে 2006 সালে সর্বশেষ এখানে নির্বাচন হয়েছিল। এখন 20 বছর পরে মাহমুদ আব্বাস আবার নতুন নির্বাচনের ঘোষণা দিয়েছেন যে 28শে ডিসেম্বর উভয় অংশে, ফিলিস্তিনের যে দুই পার্ট, মিশরের পার্ট আর এদিকের পার্ট, এইখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। হ্যাঁ, তো এখন মানে 2006 সালেও কিন্তু নির্বাচন অনুষ্ঠান হয়েছিল এবং মিশরের অংশটা যারা শাসন করত তারাই কিন্তু উভয় এলাকায় বিজয়ী হয়েছিল। কিন্তু মাহমুদ আব্বাস ইসরায়েলের সহায়তায় তাদেরকে এইখানে শাসন ক্ষমতা, এখন উভয় অংশে যখন নির্বাচন হবে, এখন কিন্তু 2006-এর চেয়ে আরো বেশি ওই দলটির অনুকূলে, মিশরের সীমান্তের অনুকূলে। তো এখন দেখা যাক এই জায়গায় কি হয়। এবং মধ্যপ্রাচ্যের যে সিনারিও গুলো আপনি যখন মাথায় রাখবেন, একটা 3টা জিনিস মাথায় রাখবেন। আমাদের দেশে দেখবেন যে সাদ্দাম হোসেন এর পক্ষে একদল লোক আবেগ আপ্লুত হয়, অথচ এই লোকটি কি ছোটবেলা আমরা দেখেছি 86-87 দিকে ইত্তেফাক পত্রিকায় হেডিং হয়েছিল আল্লাহর জানাজা পড়ালেন সাদ্দাম, কারণ সাদ্দাম একজন বাথিস্ট কমিউনিস্ট, সে আল্লাহতে বিশ্বাসই করতেন না। কিন্তু যখন দেখলো যে সে আমেরিকানদের দ্বারা এবং আরবদের দ্বারা হেভি মাইর খাইতেছে, তখন সে এইটারে ঘোরানোর জন্য একটা সাইকোলজিক্যাল ওয়ার গেম, সেই বড় পীর আব্দুল কাদের মাজারে গিয়ে দোয়ার একটা ছবি দিল এবং বাংলাদেশের একটি পত্রিকা ইনকিলাবের কারণে এইটা সারা দেশে ব্যাপক প্রচার হলো এবং ইরাকের পতাকার 3টার মাঝখানে 3টা আল্লাহু শব্দ লাগাই দিল। এতেই সারা বাংলাদেশের মানুষ তার অতীত সমস্ত অপরাধ ভুলে গেল এবং ইরাকি আর্মির বহু লোককে হত্যা করেছে। এবং মানে মূল কথা, আমাদের সমস্যা আমরা ইতিহাসটা জানি না। হ্যাঁ, ইতিহাস ভালো না জেনে চোখের সামনে যেটা দেখি। সে কিন্তু ইরানের একটা এলাকায় হালাব যায়, নিজের দেশের লোকদের উপর এই রাসায়নিক গ্যাস হামলা করেছিল। তো মানুষ এগুলো ভুল, মানে আমাদের দেশের মানুষ বা সাধারণ বিশ্বের সাধারণ মুসলমান এগুলো কেন যেন ভুলে যায়, এই নির্যাতন, এই অত্যাচার এই লোকটি নিজ জাতির উপর করে, অথচ উনি তো প্রকাশে ক্ষমাও চাইনি যে তাকে আপনি মাফ করবেন বা ওই দৃষ্টিতে। তারপরে দ্বিতীয়ত কি, সে একজন মদ করছিল, ঠিক মুয়াবিয়ার মতো, মানে এজিদ আর মুয়াবিয়াদের ক্যারেক্টারের মতো মদ খাইতো, হেন কোনো অপকর্ম নাই। এরপরে আমাদের দেশের কাছে আরেকজন লোক প্রিয় পাত্র আরবের, তিনি হলেন লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি। আপনি আপনার লোকদেরকে অনেক ফ্যাসিলিটিস দিয়ে রাখছেন, এটা ঠিক, কিন্তু পৃথিবীর মানুষ কিন্তু কথা বলতে চায়, স্বাধীনতা চায়, বাক স্বাধীনতা চায়। যেমন আপনি আরব বসন্ত কেন হয়েছে? কারণ আরবের লোকরা কথা বলতে পারে না। সৌদি আরবের লোকরা কেন এখনো রাজার বিরোধী? কারণ তাদেরকে আপনি কথা বলতে দিচ্ছেন না, বাস্তব চিত্রের বাইরে। তো এই লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিও তার দেশে তার কেউ সমালোচনা করলেই তাকে করত এবং তার নারী রক্ষী বাহিনী ছিল। আবার আমাদের দেশের মানুষকে এটা নাকি ইসলাম, এটা কি রকম? একদল তরুণী নারীদের নিয়ে সারাক্ষণ বৈশাখ ঘুরে বেড়ায়। আবার আমাদের দেশে কেউ যদি কয় তাহলে করবো তার চরিত্রহীন, কিন্তু ওই লোকের চরিত্র খুব ভালো। আচ্ছা, আবার এই গাদ্দাফি কি করেছে? এই সাদ্দামের ওখান থেকে এই যে আয়াতুল্লাহ বাকের সদর, উনি লিবিয়া একটা সম্মেলনে গাদ্দাফি আমন্ত্রণ জানিয়েছে, নিয়ে পাশ্চাত্য তাকে এই বাকের সদরকে হুমকি মনে করতো, আয়াতুল্লাহ খোমেনির চেয়েও বেশি হুমকি মনে করতো তাকে। ওইখানে লিবিয়ায় নামার পরপরই এই লোকটি নিখোঁজ, নামছে, সব ডকুমেন্ট আছে। এবং এই কারণেই গাদ্দাফির পতনের পরপরই ইরাক থেকে একটি বিশেষ প্রতিনিধি দল তার সন্ধানে গিয়েছিল, কোন কারাগারে এখনো আটক আছেন কিনা বা কোনো জায়গায় কবরস্থ করলে তার ডিএনএ কিচ্ছু খুঁজে পাওয়া যায়নি। এই গাদ্দাফি কিন্তু তাকে নিশ্চিত করেছে, কারণ কি? ইউরোপিয়ানদের প্ররোচনায়। তো এরা আবার মুসলমানদের লিডার হয় কি? এবং ঠিক একইভাবে আপনি এখন দেখতে পাবেন মধ্যপ্রাচ্যে বা এই মুসলিম ওয়ার্ল্ডে আরেকজন নেতা, তার নাম হলো তুরস্কের এরদোগান। সে একই সাথে ফিলিস্তিন বিরোধী ভূমিকা নেয়, আবার বলে ফিলিস্তিন আমার হৃদয়ে আছে। এই যে সর্বশেষ এখন দেখেন যে আপনার যে দেশটিতে যে ন্যাটোর যে সম্মেলন হলো, সেইখানে কিন্তু তাকে কোন রকম প্রতিশ্রুতি দেয়নি। সে পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানকে একটা করে পিস্তল উপহার দিচ্ছে, গুলিসহ, ট্রাম্পকেও দিচ্ছে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার মার্কেট, এবং প্রত্যেকটা পিস্তলের বৈশিষ্ট্য হলো ওইখানে উপরে ওই প্রেসিডেন্টের নাম লিখে দিচ্ছে।
তো এইগুলোর মধ্যে সে একটা চমক দিতে চাইছে, কিন্তু চমকে কোনো কাজ হয় নাই। মানে সে চাইছে যে S-35 মানে F-35 বিমানের প্রজেক্টে আবার ঢুকতে, কিন্তু ট্রাম্প তাকে এই ব্যাপারে এখনো কোনো সরাসরি কিছু জানায়নি, অথচ সে কিন্তু টাকাও পরিশোধ করে দিয়েছে। তো ইসরায়েল বলতেছে যে না, একে এই জিনিস দিয়ে আমাদের হুমকি। সর্বশেষ ট্রাম্প আবার তাকে বলছে যে সে রাশিয়া থেকে যে S-400 কিনছে এইটা আশেপাশের কোনো দেশে বেচা দাও, তাহলে তুমি পাও। মানে সে দেখেন লোভাতুর হয়ে এখন সে আম ছালা দুইটা হারানোর মুহূর্ত আছে, কারণ এই মুহূর্তে রাশিয়া ক্ষিপ্ত হয়েছে তার কারণে। S-400 তার কাছে বিক্রি করছে কোটি ডলারের বিজনেসের কারণে, কিন্তু রাশিয়া আপনি দেখবেন ওই সিরিয়া যুদ্ধের সময় রাশিয়ান একটা MiG-29 ফেলে দিছিল টার্কি, পরে বলছে এটা ভুল করে ফেলছে, তখন কিন্তু রাশিয়া এটা এড়িয়ে গেছে। কারণ কি, ওই যে তার একটা বাণিজ্যিক সম্পর্ক আছে, কিন্তু এখন কিন্তু সেই জায়গায় ঘাটতি দেখা দিবে। তো এখন সে S-400টা বিক্রির চেষ্টা করতেছে কাতার কিংবা আরব আমিরাতের কাছে। আর ট্রাম্প এখন তারা বলছে এটা বেচো, তো বেচলেই কি ট্রাম্প তো তাকে F-35 ইয়ে করতে পারবে না, এই কারণে যে ওইটা ট্রাম্পের হাতে নাই, ওইটা তাদের সংসদের এবং বিশেষ কমিটি আছে, সেই কমিটি আবার পর্যালোচনা করবে। ট্রাম্প বলে দিল ওকে, পাগলের কথা তো আর ওদের ওরা নিবে না, তো ওরা তখন বলবে যে না সরি আমরা দেখতে পেয়েছি যে সেইটা পেলে, তো সে তখন S-400ও হারাবে। S-400 এখন সে বিক্রি করে দিচ্ছে কেন? সে বলতেছিল S-400, তার মানে কি সে কি S-400 এর অল্টারনেট সে বানিয়ে ফেলছে? তাও বানায় নেই। সে তার কিছু যন্ত্রপাতি ছোট ধরনের বড় ধরনের মিলে করেছে, আমি একটা ভিন্ন ধরনের সিস্টেম দ্বারা করেছি। তো এই সিস্টেম অন্য অনেক দেশেরই আছে নিজস্ব। তো এগুলা নিয়ে কেন সেইটা করতেছে, এর কারণ হলো সবাই বলতেছে সে আসলে দুমুখ সাপ। সে এখন একদিকে সে ইসরায়েলি স্বার্থ টিকিয়ে রাখছে, আবার তার যে নেটোর যে ডাটা, ইরান বিষয়ক যে ডাটা, ইরানের বিমান টিমান রাডার টাটা সব ডাটা সে সরবরাহ করতেছে। সে একদিকে ইসরায়েলিদের পক্ষে কাজ করতেছে, আবার আমেরিকানদের পক্ষে, নেটোর পক্ষে কাজ করতেছে, মুসলিম বিরোধী কাজ। এই মুহূর্তে ইরান যেহেতু মুসলিম স্বার্থের একটা, তো এখন সে ইসরায়েলকে একটা শ্যাডো থ্রেট দিয়েছে যে আমি কিন্তু ইরানকে হেল্প করব, আমি কিন্তু তোমাদের সাথে যুদ্ধ লেগে যাব। তো ইসরায়েল অফিসিয়ালি এখন ইউএস এর বেস চায়, সুতরাং এইসব থ্রেটে তো আর কাজ হবে না। আর তুরস্ক এখন ভয় পাইতেছে, কেন এই শ্যাডো থ্রেট দিয়েছে, তার যে আনাতোলিয়া অঞ্চল, এই এলাকাটা হলো কুর্দি অধ্যুষিত, এবং পৃথিবীর সবচেয়ে বেশি কুর্দি আপনি জানেন তুরস্কে বসবাস করে। তো যদি এই আমেরিকা আবার এই কুর্দিদেরকে সবসময় ব্যবহার করে, কিন্তু কখনোই তাদের স্বার্থ দেখে না। তো তুরস্কের এই আনাতোলিয়ায় বাস করে, সিরিয়ার একটা এলাকায় বাস করে, ইরাকের কুর্দিস্তান বাস করে, ইরানে হলো সবচেয়ে কম কুর্দি বাস করে। তো এই কুর্দি বিরোধী লড়াইতে সে ইরানের সমর্থন চায়, তার দেশের কুর্দিদের দমায় রাখতে হবে। তো কারণ যদি আমেরিকা এদেরকে অ্যাক্টিভ করে তারা তো তুরস্ক ভাগ করে দিবে। তো এই কারণে সে এখন ইরানের একটু সহায়তা চায়, মানে সে হলো দুই দিকেই খেলতে চায়। তো এই দুই দিকে খেলতে গিয়ে যে সে সব কুল হারাবে এইটা সে ভাবতে পারছে না আর কি। মার্কিনীরা আরেকটা কাজ করতেছে এই মুহূর্তে, আপনি জানেন যে ইরানে তাদের বিভিন্ন বিমান দিয়ে ইরানের উপকূলীয় এলাকাগুলায় বা জলাধার বা এইসব, মানে ভিতরে তো ঢুকতে পারে না, ওইসব এলাকায় ছোট ধরনের এক ধরনের ল্যান্ডমাইন ফেলতেছে। এটা দেখতে হ্যান্ড গ্রেনেডের মতো। এই পর্যন্ত 5-6 জন মারা গেছে ওইটাতে পাড়া দিয়ে। হ্যাঁ, তো এই যে দেখেন তারা এগুলা কিন্তু মানবতা বিরোধী অপপ্রচার, যুদ্ধের লঙ্ঘন, তো যুদ্ধ আইন লঙ্ঘনে, যুদ্ধ আইনে এগুলা করা যায় না। তো যাই হোক, এই অবস্থার মধ্যেই যে যুক্তরাষ্ট্রকে ইরান আবার পূর্ণাঙ্গ বার্তা দিয়েছে। ইরানের যে স্পিকার ও প্রধান আলোচক বাকের কালিবাফ, তিনি বলেছে, আল জাজিরার নিউজেই বলেছে যে ইরান নিজেদের রক্ষা করতে প্রস্তুত, হ্যাঁ, এবং যে কোনো মুহূর্তে সমঝোতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হলে আমরা এর পূর্ণাঙ্গ জবাব দিব। আবার একই সাথে যে ইরানের দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান মোহাম্মদ বাকের জোলঘাদর, উনি গতকাল এক বার্তা দিয়েছেন। সেই বার্তায়, মানে ফরাসি বার্তা সংস্থা AFP তেহরান থেকে জানিয়েছে যে রাষ্ট্রীয় টেলিভিশন ইরানের যে প্রেস টিভি, সেইখানে বাকের জোলঘাদর বলেছেন, আমাদের অবকাঠামোর উপর যে কোনো হামলার প্রতিশোধ নেওয়া হবে, এবং এই অপরাধের জন্য দায়ী ইসরায়েলি শাসন ব্যবস্থা আমাদের যোদ্ধাদের পাল্টা হামলা থেকে কোনোভাবেই নিরাপদ থাকবে না। তো এই যখন অবস্থা, তখন ওই যে ট্রাম্প আবার ওই পাল্টা হুমকি দিচ্ছেন যে আমাকে যদি, মানে ট্রাম্পকে যদি ইসরায়েল বটিকা খাওয়াইছে, আপনারা কিন্তু সাইজ করে দিবেন। 1 বছরের একটা কোর্স দিয়েছি, তারা এটা মেনটেন করবে, এবং অলরেডি 1000 ক্ষেপণাস্ত্র ইরানের দিকে তাক করা আছে, এবং আরো হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে, এবং ইরানকে একদম মাটিতে মিশিয়ে দেওয়া হবে। এবং এই আর কি, যে 1 বছরের বটিকা দিয়ে রাখছি, এবং এই সময়সীমা আরো বাড়ানো যেতে পারে। হ্যাঁ, তো তো যে কোনো মুহূর্তে, আর ইরান বলছে আমেরিকানরা যে কোনো মুহূর্তে সমঝোতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে আমরা পূর্ণাঙ্গ প্রতিরক্ষার জন্য প্রস্তুত রয়েছি। ওই যে তুরস্কের প্রধানমন্ত্রী হাকান ফিদান, যিনি ওদের গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন, তিনি আবার বলছেন যে ইসরায়েল নতুন শত্রু খুঁজছে, কারণ ইসরায়েলের সামনে ইলেকশন, নেতানিয়াহুর ইলেকশন পার হতে হলে নতুন করে আবার সেই, এই কথা এখন আর কেউ বিশ্বাস করে না, কারণ এরা হচ্ছে সব একই দলেরই, একই মুদ্রার এপিটুপিটা, খালি আই ওয়াশের জন্য কিছু কথা বলে।
আর এইদিকে আপনার লেবাননেও তো আপনি জানেন যে হ্যাঁ। এই অবস্থা তৈরি হয়ে আছে। তো এই অবস্থায় আমেরিকানরা বলতেছে যে আমরা লেবাননকে আবার চাপ দিয়েছি, তারা তাদের সামরিক অভিযান স্থগিত করেছে এবং ইসরায়েল করছে মানে হ্যাঁ, তো এর কারণ হিসেবে বলতেছে আগামী সপ্তাহে ইটালিতে লেবাননের সরকার আর ইসরায়েলি সরকারের আবার আলোচনায় বসবে এবং সেই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসাবে দক্ষিণ লেবাননের কয়েকটি পরীক্ষামূলক এলাকা থেকে ইসরায়েলিদের সেনা প্রত্যাহারও শুরু হতে পারে, এরকম একটা কথাবার্তা বলতেছে আর কি। আর এইদিকে আলোচনার কি অবস্থা? পেজেশকিয়ানের সঙ্গে শাহবাজ শরীফের ফোন আলাপ, ওই শাহবাজ শরীফের সাথে পেজেশকিয়ান ফোন আলাপ করেছে, আবার শাহবাজ শরীফ ওমানের যে আমির তার সাথে ফোন করেছে, কাতারের আমিরের সাথে ফোন করেছে। ওই আলোচনা একটাই, ইরান তো তাদের পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেনা প্রধান, সরকার প্রধান সবাই খুব চেষ্টা করছে, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। তো দেখেন যদি আলোচনা চালাতে ইরান তো আলোচনার পক্ষেই থাকে সব সময়, যখন হামলা হয় তখন সে প্রতি হামলা চালায়। হ্যাঁ, তো এই দ্বিপক্ষীয় বিষয়গুলোতে তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং এগুলোর অগ্রগতি সম্পর্কে ইরানের প্রেসিডেন্ট জানতে চাইছেন যে ঠিক আছে আপনারা এত কিছুর পরেও এই করছেন। আর এরপরে শাহবাজ শরীফ আবার কাতারের আমিরের সাথেও কথা বলেন এবং যেহেতু তারা দুইজনই নেগোসিয়েটর, তো ইরানের সাথে কি বললো সেটা আবার সে কাতারের সাথে শেয়ার করছে। আবার ওইদিকে ওমানও এই জায়গায় একটা ভূমিকা রাখতেছে, এই জন্য ওমানের সাথেও একটু তারা শেয়ার করে। তো এখন শান্তি প্রচেষ্টা, তাদের উভয়ের প্রচেষ্টা কোন জায়গায় যায় সেইটা তো শেষমেশ ওই মার্কিনীরা আবার হরমুজে ইরানের হামলা যেন আর না হয় তাদের জাহাজগুলোতে, এই প্রতিশ্রুতি চায়। তো ইরান বলছে যে নিয়ম মেনে চললে কোনো ঝামেলা নেই, নিয়ম না মেনে চললেই তোমাদের উপর আমাদের এই ঝামেলা তৈরি হবে। আর এদিকে আজকে আবার ওমানে মার্কিন প্রতিনিধি দল যাচ্ছে, যাওয়ার কথা রয়েছে, এর মধ্যে জেডি ভেন্স, মার্কো রুবিও, তারপরে বিশেষ দূত স্টিভ কব। হ্যাঁ, তো এরা ওই যে শুক্রবারে অলরেডি কাতার সফর করছে, এখন তারা আচ্ছা প্রশ্ন হলো, তো ট্রাম্প তো গত বুধবার মৌখিকভাবে বলে দিয়েছে যে 60 দিনের যে ইটা ছিল সেটা সে স্থগিত করবে, তাহলে আলোচনা কেন আবার? আসলে বলার সাথে বলছে একটা মানে চমক, সে চায় প্রতিদিন, আমাদের দেশে গত সরকারের আমলে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ছিলেন, উনি চাইতেন প্রতিদিন মিডিয়ায় থাকতে। কি করবে, পররাষ্ট্রমন্ত্রীর তো কোনো কাজ নাই, উনি ওই আমাদের দুজন তার নিয়োগ করা সাংবাদিক ছিল, হ্যাঁ, ওদেরকে ফরেন মিনিস্ট্রিতে আমরা আর এই লোকটা এরা তো তথ্য মন্ত্রণালয় সচিবালয় বিট করে, কিন্তু এরা পররাষ্ট্রমন্ত্রীর সামনে এসে সবসময় সামনে এসে বসতো। তো একদিন সে এরকম রাজনৈতিক প্রশ্ন করছে, আমরা ওনাকে বললাম থাম, তো তখন পররাষ্ট্রমন্ত্রী এক কর্মকর্তা এসে আমাদের সেই রিপোর্টারকে বলছে না না স্যারই ওনাকে এই প্রশ্ন করতে বলছে, যাতে এটার পলিটিক্যাল জবাব উনি দিবেন, তার মাধ্যমে উনি রেগুলার মিডিয়ায় করবেন। মানে ওই ট্রাম্প সবসময় হাইলাইট হতে চায় প্রতিদিন, তারপরে হাইলাইট হতে যায়। আচ্ছা, পুতিনের একটু তারপরে না, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা খবর দিই, তাদের তো আপনার ইলেকশন সামনে, তাই না? তো অলরেডি কিন্তু মার্কিন যে সেনা মানে মার্কিন এই যে ইরান যুদ্ধে মার্কিনীরা তাদের বাজেটের প্রায় 20% খরচ করে ফেলেছে, 20% পরিমাণ। তার মানে এটা তাদের বিশাল ঘাটতি। আর তাদের এই পর্যন্ত প্রায় $40 ট্রিলিয়ন লোন, এই লোন কিন্তু প্রতি 66 দিনে আবার 1 ট্রিলিয়ন করে বাড়ার দিকে যাচ্ছে এখন। তো ইকোনমিক্যালি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পতনের মুখে, এটা কেউ বুঝতেছে না। হ্যাঁ, যা এটার চাপটা বুঝতেছে মার্কিন সাধারণ জনগণ, সব জিনিস। এবং কেন মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা বলতেছি না যে কেন বাংলাদেশ, ভারত, পৃথিবীর সব দেশের সাথে বাণিজ্য আলোচনা করে খালি ট্যাক্স বাড়াইতেছে, ঘটনা কি? ঘটনাটা তো হলো এই জায়গায়, তার যে বিশাল $1 ট্রিলিয়ন লোন, এটা সে কিভাবে দিবে? এটা হলো এক। দুই হলো অলরেডি সেই ইরান যুদ্ধে তার বার্ষিক বাজেটের মানে মার্কিন বাজেটের প্রায় 20% পরিমাণ অর্থ খরচ করে ফেলছে এবং সে আরো অর্থ চাইছে। এই অর্থ কই থেকে সে পাবে? তো এইসব আমরা তো গরম মাথায় চিন্তা করি, হাই এই লোক তো যুদ্ধ, কিন্তু সে এইসব টাকার ঘাটতি মেটানোর জন্য পৃথিবীর বিভিন্ন দেশের সাথে ট্যাক্স বসাইতে চাইতেছে। মূল কাহিনী হলো ওই জায়গাটায়। তো এইটা তো এখন এইভাবে সে আর কয়দিন চলতে পারবে? আর এইটা তো আপনি শুধু দেখতেছেন প্রকাশ্যে, তারপরে তার যে সামরিক যন্ত্রাংশ ক্ষতি হচ্ছে, তার প্রায় 40% মতো সামরিক যে যুদ্ধাস্ত্র, বিমান টিমান, গোলা বারুদ ইরান যুদ্ধে শেষ হয়ে গেছে। তাইলে তো সে তো আর এই যুদ্ধটাই নাও নিতে পারবে না চাইলেও। হ্যাঁ, ওইদিকে আছে ইউক্রেন যুদ্ধ। তো এই যে যখন এই ট্রেন নিতে পারবে না ইরান যুদ্ধের বিরোধিতে, সে কিন্তু ইউক্রেনে আবার বেশি নটর বটর শুরু করছে। তো এখন পুতিন যে রাশিয়ার প্রেসিডেন্ট, উনি কিন্তু কূটনৈতিক উদ্যোগ শুরু করলেও ওগুলোর সাথে সায় দিলেও যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত দিচ্ছেন না, বরং ইনি এখন বলছেন যে ডনবাস এলাকা পুরাটাই আমার নিরাপত্তার জন্য প্রয়োজন। ইসরায়েল যেমন বলতো যে লেবাননের 10 কিলোমিটার প্রয়োজন, এখন রাশিয়া বলতেছে আমার এখন ইউক্রেনের এত হাজার কিলোমিটার এলাকা প্রয়োজন, ন্যাটো থেকে তার হুমকি আছে। তো যার ফলে ন্যাটোর সঙ্গে রাশিয়ার সরাসরি
সংঘাতের হুমকি কিন্তু আরো বাড়তেছে, যেহেতু ন্যাটো এই মুহূর্তে ঠিক কোনো বুদ্ধিমানের মতো কাজ করেনি, তারা ট্রাম্প যা চাইতেছে সেই দিকেই আগাচ্ছে। এবং এই বৈঠকেও আমরা তুরস্কের বৈঠকেও তা দেখলাম। তো ক্রেমলিনের যে মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউএসএ কে উদ্দেশ্য করে বলেন, সামরিক চাপ প্রয়োগ করে রাশিয়াকে কোনো শান্তি চুক্তিতে বাধ্য করা যাবে না। তার দাবি, ইউক্রেনে হামলার জবাবে রুশ বাহিনী আরো এলাকা দখল করে নিরাপত্তা বলয় গড়ে তুলবে। ওই যেটা বললাম আর কি, যে ডনবাস। তো এখন ন্যাটো ভুক্ত যে বাল্টিক রাষ্ট্র বা রোমানিয়ার কোনো সামরিক স্থাপনায় সীমিত হামলার মাধ্যমে পশ্চিমা জোটে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হতে পারে। যেমন এইদিকে যেমন ফলস ফ্ল্যাগ হামলা হচ্ছে ইরানে বা আরব দেশগুলায়, যে ওই যে আরামকো সৌদি আরবে দেখা গেল হামলা করছে, পরে ফার্স্টে বললো ইরান, পরে দেখা গেল যে ইসরায়েলি এই হামলাগুলো করছে। ঠিক একইভাবে ন্যাটোভুক্ত দেশগুলো রোমানিয়ায় হামলা করে এই ইউক্রেন বিরোধী জোটে একটা ফাটল তৈরি করার চেষ্টা। তো এই যে যুদ্ধ, আপনার রাশিয়ান যে যুদ্ধ, এটা তো আসলে খুব ভয়াবহ। গত 4 বছরের বেশি সময় ধরে চলছে। এইখানে উভয় পক্ষের প্রায় 20 লাখেরও বেশি সেনা হতাহত হয়েছে। তার মানে এটা কিন্তু ভয়াবহ। ইউরোপের অনেক দেশের জনসংখ্যাও 20 লাখ নাই। তো বুঝেন, এটা কিন্তু আমরা এর মধ্যে বলা হচ্ছে 14 লাখ রুশ পক্ষে আর বাকিগুলা ওইদিকে। তো এখনো এই ক্ষয়ক্ষতির পরও ডনবাস অঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়া পুতিনের মর্যাদার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, সে এটা নিবেই। হ্যাঁ, তো আর ট্রাম্পের তো যে ডিপ্লোম্যাটিক উদ্যোগ নিছিল, বলছে তার জামাই কুশনার, তারপরে উইটকফ এদের পাঠাবে, সেটাও পাঠায় না। এদিকে কোনো অগ্রগতি নাই। বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার বিভিন্ন তেল স্থাপনা এবং তেল ক্ষেত্রগুলোতে ড্রোন হামলা করছে, হ্যাঁ, যাতে রাশিয়ার জ্বালানি ক্ষতিগ্রস্ত হয়। এবং একই সাথে ইউক্রেনের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট, ওইটাকে জোরদার করার জন্য ট্রাম্প তাদেরকে এটা উৎপাদনের লাইসেন্স দিবে। এবং জেলেনস্কির সঙ্গে যে তুরস্কে বৈঠকের পরপরই এটা বলেন। এর ফলে ইউক্রেনের নিজস্ব সক্ষমতা প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন করতে পারবে। এর কারণ কি জানেন? কারণ হলো আমেরিকা এই এত খরচ দিয়ে এই প্যাট্রিয়ট উৎপাদন করতে পারতেছিল না, আবার বিশ্বস্ত কাউকে পাচ্ছিল না যে তারা কম পয়সায় বানায় দিবে। বিশ্বস্ত কম পয়সায় বানাইতে পারে পাকিস্তান, কম পয়সা তার কি, কম পয়সায় চীন। তো এইসব দিকে তো সে আসবে না। এখন সে কম পয়সায় দেখছে যে আমাদের খ্রিস্টানদের মধ্যে, ইহুদিদের মধ্যে মিলিত একটা দেশ আছে, সেটা ইউক্রেন। সেইখানে সবচেয়ে কম পয়সায় বানানো যাবে। এই জন্য মূলত ইউক্রেনকে অর্ডারটা দিছে আর কি। তো ধন্যবাদ আদিব ভাই, খুব সুন্দর আজকে এক একটা বিষয় আপনি বিশ্লেষণ করেছেন। আশা করি দর্শকরা সহজভাবে বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের অনুষ্ঠানটা পৃথিবীর কোন প্রান্ত দেখছেন কমেন্টে সেখানে আপনার নাম লিখে পাঠান। আন্তর্জাতিক অঙ্গনে যে কোনো বিষয় আপনি যদি জানতে চান আমাদের ইমেল করেন, আমাদের কমেন্টে লিখে দেন, সেই বিষয়ে আমরা আলোচনা করব। আর বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এগুলো আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।